নতুন কাহিনী, বিক্রম বেতাল, গল্পে গাথা মঞ্জুরি, বিক্রম বেতাল, সবার মনের রূপকথা, বিক্রম বেতাল, স্বপ্নেরই ঝরা পাতা। বিক্রম বেতাল। জীবনের মোড়কে গল্প হাজার, নীল লাল সাদা কালো রঙের বাহার, কল্পনায় রূপকথায় মিলে একাকার, তাই নিয়ে আসছে পর্দায় এবার বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম বেতাল। উত্তর ভারতের এক ছোট্ট রাজ্য নাম অচিনপুর। সেই রাজ্যের রাজা শ্রীবর্ণ। মহারাজ শ্রীবর্ণের দুই পুত্র, জ্যেষ্ঠ পুত্র শঙ্খ ও কনিষ্ঠ পুত্র সুবর্ণ। মহারাজ শ্রীবর্ণের সুশাসনে অচিনপুরের প্রজারা সুখে শান্তিতে বসবাস করে। দুই সন্তান শঙ্খ ও সুবর্ণ মিলেমিশে থাকে। মহারাজের পরবর্তী উত্তরাধিকার হিসেবে তার দুই পুত্রই রাজ্যভার গ্রহণ করবে। তাই মহারাজ একদিন, মহারানী, আমি বৃদ্ধ হয়েছি, পুত্রেরাও বড় হয়েছে, এবার ওদের উপর রাজ্যভার সঁপে দিয়ে আমি নিশ্চিন্ত হতে চাই, বিশ্রাম নিতে চাই এবার। না মহারাজ, তার আগে আমাদের দুই পুত্রের বিবাহের ব্যবস্থা করুন আপনি। যথার্থই বলেছ মহারানী, আমি কালই রাজজ্যোতিষীকে ডেকে পাঠাবো। একটা শুভ দিন দেখে দুই পুত্রের বিবাহের ব্যবস্থা করবে। মহামন্ত্রী, আমায় ডাকছেন মহারাজ? মহারাজের কথা মতো সমস্ত প্রতিবেশী রাজ্যে দূত পাঠানো হলো। বহু সন্ধান চলল, কিন্তু কিছুতেই রাজকুমার শঙ্খ সুবর্ণের উপযুক্ত পাত্রীর সন্ধান পাওয়া গেল না। চিন্তায় পড়লেন মহারাজ, মহা চিন্তায় পড়লেন মহারানী। একদিন চিন্তিত মহারানী বাগানে পায়চারি করার সময়, কি যে হবে, চারিদিকে এত খোঁজ খবর করা হলো, কিন্তু পুত্রদের উপযুক্ত পাত্রীর সন্ধান তো কিছুতেই পাওয়া গেল না। এদিকে আমাদেরও বয়স হয়েছে, পুত্রদের বিবাহের ব্যবস্থা করে রাজ্যভার সঁপে দিতে পারলেই নিশ্চিন্ত হই। না, আর চিন্তা করতে পারছি না কিছু। কিসের এত চিন্তা তোমার রানীমা? ও মা, কে গো তুমি? আমি ব্যঙ্গমা। শোনো তবে, তোমার বাগানের ওই কোণে একটা গোলাপ গাছ আছে। ওই গাছের তলার মাটি খুঁড়লে তুমি তোমার সমস্যার সমাধান পেয়ে যাবে। হ্যাঁ, ভারী আশ্চর্য তো। না, দেখি একবার। এ কি, কি আশ্চর্য! এখানে এই মাটির নিচে আয়না এলো কোত্থেকে? কি করছো মা? মাটির নিচে আয়না লুকিয়েছিলে কেন?
আরে না না, লুকোইনি কিছু। ওই ব্যঙ্গমা পাখি বলল এখানে মাটির নিচে আমার সমস্যার সমাধান আছে। ওই দেখি দেখি দেখি, এমন কি আছে এতে? দেখি, আরে কি অপূর্ব সুন্দরী! কে এই রাজকুমারী? আরে কি আশ্চর্য! এত সুন্দরী আমি আগে কখনো দেখিনি। মা, মা, আমরা এই রাজকন্যাদেরই বিবাহ করব। হ্যাঁ, কিন্তু কোথায় আছে এই রাজকুমারীরা? শোনো রানীমা, আগামী অমাবস্যার রাতে তোমরা এই রাজকুমারীদের সন্ধান পাবে। আগামী অমাবস্যায় এখানেই এসো। হ্যাঁ, অধীর আগ্রহে দুই রাজকুমার অমাবস্যার জন্যে অপেক্ষা করতে থাকে। অবশেষে সেই রাত আসে। মহারানী ও দুই রাজকুমার শঙ্খ সুবর্ণ বাগানের সেই গোলাপ গাছের কাছে এসে উপস্থিত হয়। পাখি যে বলল আজই রাজকুমারীদের সন্ধান পাওয়া যাবে। কোথায় রাজকুমারীরা? ওই আয়নায় একবার দেখো সুবর্ণ। হ্যাঁ 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 হ্যাঁ। আরে কি আশ্চর্য! আয়নার আলোয় এমন সুন্দর রাস্তা হয়ে গেল। নিশ্চয়ই এই পথে গেলে রাজকুমারীদের সন্ধান পাওয়া যাবে। প্রথমে আমি যাব, তুমি মায়ের সঙ্গে এখানেই অপেক্ষা করো আমার ফেরা পর্যন্ত। ঠিক আছে, তবে যাও তুমি। বাবা, কি সুন্দর নগর! চারিদিকে কি বড় বড় প্রাসাদ, প্রশস্ত পথঘাট। এত সুন্দর নগর আমি আগে কখনো দেখিনি। এসো রাজকুমার শঙ্খ, আরে তুমি? তোমায় দুটো জিনিস দেব। কি জিনিস? এই নাও। এই চাবুক আর এই সুতো, এগুলো সঙ্গে রাখো, তোমার চলার পথে সাহায্য করবে। হ্যাঁ আচ্ছা দাও, কিন্তু আর কত দূরে আছে রাজকুমারীরা? এই পথেই চলতে থাকো রাজকুমার, তুমি ঠিক রাজকুমারীদের কাছে পৌঁছে যাবে। আমি আসি রাজকুমার। পাখির থেকে চাবুক ও সুতো নিয়ে রাজকুমার শঙ্খ যাত্রা করলেন রাজকুমারীদের উদ্দেশ্যে। পথে চলতে চলতে হঠাৎ আরে বাবা, একটা কালো মেঘ এগিয়ে আসছে আমার দিকে। ফিরে যাও রাজকুমার, শীঘ্র ফিরে যাও, নইলে বজ্রাঘাতে এখনই তোমার মৃত্যু হবে। মৃত্যু ভয় আমি করি না। মৃত্যু ভয় করো না? তবে দেখো রাজকুমার, আহ! 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 কালো মেঘকে পরাস্ত করে রাজকুমার আবার পথ চলতে থাকে। চলতে চলতে এবার এসে পৌঁছয় এক বিশাল জলপ্রপাতের সামনে। বাবা, কি ভয়ঙ্কর জলপ্রপাত! ওই সুতোটা জলপ্রপাতের উপর ফেলে দাও রাজকুমার। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। এই সামান্য সুতোর কি আশ্চর্য ক্ষমতা!
এতদিন হয়ে গেল, দাদা তো এখনো ফিরলো না। কি যে হলো, লাল পাখিরও তো আর কোনো খোঁজ পাচ্ছি না। বিপদে পড়ল না তো? মহারানী, মহারানী, বড় বিপদ হয়ে গেছে মহারানী, বড় বিপদ হয়ে গেছে। কি হয়েছে? কি হয়েছে? শিগগির বলো, কি হয়েছে? হ্যাঁ, কি সাংঘাতিক! এখন কি হবে? শিগগিরই একটা উপায় বলো। একমাত্র তুমিই পারো। আগামী অমাবস্যায় ওই আলোর পথে গিয়ে তারাকে ফিরিয়ে আনতে। না না, কিছুতেই না, আমি কিছুতেই তোমাকে যেতে দেব না। আর কোনো উপায় নেই মা। পরবর্তী অমাবস্যার দিন এসে উপস্থিত হলো। রাজকুমার সুবর্ণ মায়ের আপত্তি সত্ত্বেও দাদাকে ফিরিয়ে আনার জন্য আলোর পথে রওনা দিল। পথ চলতে চলতে যুবরাজ সুবর্ণ কালো মেঘ সরিয়ে গিয়ে চললেন। চলতে চলতে সে পৌঁছলেন সেই ভয়ঙ্কর জলপ্রপাতের সামনে। আরে, লাল পাখি, তুমি এখানে? হ্যাঁ রাজকুমার, আমি তোমায় পথ দেখাতে এসেছি। পথ দেখাতে এসেছো? হ্যাঁ, এই নাও। আরে, এই সুতো আর চাবুক, কি হবে এগুলো দিয়ে? পথে বিপদে পড়লে এগুলো তোমায় সাহায্য করবে। তাই নাকি? ধন্যবাদ। আসি রাজকুমার। ওহ, বাবা, আরো কতটা পথ যে যেতে হবে কে জানে। যুবরাজ সুবর্ণ কালো মেঘ সরিয়ে গিয়ে চললেন। চলতে চলতে সে পৌঁছলেন সেই ভয়ঙ্কর জলপ্রপাতের সামনে। এটা নিশ্চয়ই সেই জলপ্রপাত যা পার হতে গিয়ে আমার দাদা। হ্যাঁ রাজকুমার, এই সেই জলপ্রপাত। এই জলপ্রপাত পেরিয়ে তোমায় ওপারের বাগানে পৌঁছতে হবে। ওখানেই আছে রাজকুমারীরা। কিন্তু কিন্তু কি করে পৌঁছবো আমি সেখানে? তোমার ওই হাতের সুতো জলে ফেলে দাও, তাহলে বাগানে পৌঁছানোর পথ তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এই না। নাও নাও, শিগগির চলে এসো। তুমি তুমি চিন্তা করো না, আমি আমি ঠিক পৌঁছে যাব বাগানে।
কি অপূর্ব সুন্দর বাগান। বাহ বাহ, ভারী সুন্দর ফুল দুটো তো। যুবরাজ, তোমার ওই আয়না এবার লাল ফুলের সামনে ধরো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ধন্যবাদ রাজকুমার। আজ তোমার জন্যই আমি আমার নবজীবন ফিরে পেলাম। আমি রাজকুমারী রশ্মি। রাজকন্যাদের উদ্ধার করতে এসেছো যুবরাজ, কিন্তু তা তো সম্ভব নয় যুবরাজ। কোনো শক্তি আমায় আটকাতে পারবে না। সুতোটা ছুঁড়ে দাও ডাইনির গায়ে যুবরাজ, শিগগির দাও। যুবরাজ, যুবরাজ, এইবার ওই চাবুক দিয়ে মারো ডাইনিকে। ছাড়ো, ছাড়ো আমায়, এই বুড়ি বয়সে আর মার খেতে পারিনি। ছাড়ো, ছাড়ো আমায়, তুমি আমায় যা বলবে আমি তাই করব। তবে তবে এখনই আমার দাদাকে ফিরিয়ে আনো। এখনই, এখনই ফিরে আনছি। আর মেরো না আমায়। তবে শিগগিরই ফিরিয়ে আনো আমার দাদাকে। হ্যাঁ, হ্যাঁ, আমি এক্ষুনি ফিরে আনছি। এই নাও। ভাই সুবর্ণ, দাদা, যুবরাজ শঙ্খ, এবার তুমি তোমার আয়না ওই হলুদ ফুলের সামনে ধরো। হ্যাঁ, কি আশ্চর্য। ধন্যবাদ যুবরাজ। আমি রাজকুমারী চন্দ্রিমা। চলো এবার আমরা ফিরে যাই, আর বেশিক্ষণ এখানে থাকা ঠিক হবে না। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। আরে আরে, আমায় মুক্ত করে দাও। আমি যে তোমার দাদাকে ফিরিয়ে দিলাম, এবার আমায় মুক্ত করো। হ্যাঁ, তুমি কথা রেখেছো, তাই আমারও উচিত তোমায় মুক্ত করে দেওয়া। যুবরাজ, একদম নয়। তোমরা দুজনে তোমাদের আয়না দুটো ডাইনির দিকে ধরো। কিন্তু কোনো কিন্তু নয় যুবরাজ, দ্রুত দ্রুত, আর দেরি করো না। ঠিক আছে, ঠিক আছে। দাও দাও, তাড়াতাড়ি আমায় মুক্ত করে দাও, শিগগির শিগগির। হ্যাঁ, ধন্যবাদ রাজকুমার। আমি এই রাজ্যের রানী। রাজকুমারী রশ্মি ও রাজকুমারী চন্দ্রিমা আমার কন্যা। ওই ডাইনির মায়া বলে আমি এতদিন পাখি হয়েছিলাম, আর আমার কন্যারা ফুল হয়েছিল। ধন্যবাদ, তোমাদের জন্যেই আমরা নিজ রূপ ফিরে পেলাম।
তারপর মহা সমারোহে রাজকুমারদের সাথে তাদের বিবাহ হলো। এটা তো ঠিক হলো না মহারাজ। ডাইনি তার কথা রেখেছিল। সে তো যুবরাজ শঙ্খকে সুবর্ণের কাছে ফিরিয়ে দেয়। তবে কেন সুবর্ণ শঙ্খ পরিবর্তে ডাইনিকে হত্যা করে? বেতাল, ডাইনি যুবরাজ সুবর্ণের কাছে পরাজিত হয়েছিল বলেই যুবরাজ শঙ্খকে মুক্ত করে দেয়। কি প্রমাণ আছে ডাইনিকে হত্যা না করে ছেড়ে দিলে পরিবর্তে ডাইনি কিছুই করবে না? আর তাছাড়া ডাইনিকে হত্যা না করলে তার মায়াবল থেকে তো রানীকে মুক্ত করা সম্ভব হতো না। ফলস্বরূপ সারা জীবন রানীকে ওই লাল পাখির রূপেই থাকতে হতো। তাই রানীকে মুক্ত করতে প্রয়োজন ছিল ডাইনিকে হত্যা করা। মহারাজ, তুমি এবারও সঠিক উত্তর দিয়েছ, কিন্তু আবার তুমি কথা বলে ফেলেছ। তাই শর্ত অনুযায়ী আবার আমি চললাম মহারাজ, আমি চললাম।